সুপার এইটের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা, সেমিফাইনালে চলে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা ইংল্যান্ড ভার্সেস পাকিস্তান। যদি ইংল্যান্ড কোনো কারণে পাকিস্তানকে আজকে হারা দিতে পারে, তারা কিন্তু অনায়াসে বলতে পারবে ইংল্যান্ড যে আমরা সেমিফাইনালে চলে গেলাম। এবং পাকিস্তান যদি জিততে পারে, তারাও কিন্তু বলতে পারে যে আমাদের আগে 1 পয়েন্ট আছে, আজকে আমরা অর্জন করলাম 2 পয়েন্ট, মানে আমরা 3 পয়েন্ট আছি। তার মানে কি আমরা সেমিফাইনালের দৌড়ে সবার আগে আছি। এখন বুঝতেই পারতেছেন কেউ কিন্তু কাউকে ছাড় দেবে না, কিন্তু খেলাটা কিন্তু একটা বিধ্বংসী মাঠে হবে। বিধ্বংসী মাঠ কেন বললাম? যেখানে শ্রীলঙ্কা এই ধরনের পিচে খেলে খুবই অভ্যস্ত। তারা কোনোভাবেই ইংল্যান্ডের স্পিনারদের বল খেলতে পারতেছে না, যেখানে 140 রানের টার্গেট বা 140 করার টার্গেট, এইখানে 100 রানও কিন্তু করতে পারে না শ্রীলঙ্কা। উইল জ্যাক্স এমন বোলিং করতে পারছেন, বিধ্বংসী বল, যেখানে 3টা উইকেট নিতে পারছেন। তার বলে আপনি যদি খেয়াল করে দেখেন, বড় বড় ব্যাটসম্যান কিন্তু ওয়ালা লাগে বলেন, কুশাল মেন্ডিস বলেন, এমনকি নতুন একজন ব্যাটসম্যান আছে, তিনিও কিন্তু আউট হয়ে গেছেন, বল পিকি করতে পারতেছেন না। এমনকি লাস্টের দিকে আমরা দেখতে পেয়েছি লিয়াম ডসন ভালো বোলিং করছেন, উপরের দিকে জফরা আর্চার তিনি কিন্তু টোনটা সেট করে দিয়ে গেছেন। তিনি কিন্তু শুরুর দিকে এমন 2টা উইকেট নিয়েছেন, প্রথম নিশাঙ্কা, এমনকি আরেকজনের উইকেট তিনি স্লিপে ক্যাচ ধরতে পারছেন, আমি দেখতে পেয়েছিলাম, নামটা ভুলে গেছি। সুতরাং বুঝতেই পারতেছেন কালকে কিন্তু ইংল্যান্ড কিন্তু দুর্দান্ত বোলিং করতে পারছে। সেম প্যাটার্নে যদি ইংল্যান্ড যদি পাকিস্তানের সাথে বল করতে পারে, তখন কিন্তু পাকিস্তান কিন্তু বিপদে পড়ে যাইতে পারে। এখন মনে রাখতে হবে এই পিচটা কিন্তু খুবই স্লো। আপনি যদি 180 কিংবা 210 কিংবা 200 এই ধরনের জন্য যদি আপনি আগে ব্যাটিং করে যে দলই হোক, যদি এই ধরনের টার্গেট মাথায় থাকে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন। এই পিচে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে 140 থেকে 150 বা 160 এই মোটামুটি রান যদি আপনি করতে পারেন, তাহলে আপনি রিল্যাক্স থাকতে পারবেন, মোটামুটি আপনার বিপক্ষ দলকে চাপে রাখতে পারবেন, সেটা পাকিস্তান হোক সেটা ইংল্যান্ড হোক। এখন টস একটা মেজর ফ্যাক্টর হতে পারে। এই পিচে কেন জানি মনে হচ্ছে আগে যারা ব্যাটিং করবে তারা একটু রিল্যাক্সে থাকবে, কারণ কি আপনার মাথায় প্রথমত কোনো প্রেশার নাই যে আপনাকে কত রান করতে হবে। দ্বিতীয়ত যারা পরে ব্যাটিং করবে তাদের মাথায় একটা প্রেশার থাকবে যে আমাকে এত ওভারের মাঝখানে এত রান নিতে হবে। আর পিচটাতে যত বেশি খেলা হবে তত বেশি আপনি মানে পিচটা স্লো হয়ে যাবে। এখন কথা হচ্ছে সেম পিচে কি খেলা হবে? মনে হচ্ছে না। যদি সেম পিচে খেলা না হয়, তখন কিন্তু আবার আরেক ইস্যু। তখন ইস্যুটা কি? তখন কিন্তু আবার ব্যাটিং পিচও হইতে পারে। এখন যে আপনি বলতেছেন যে না ইংল্যান্ডের বল পাকিস্তান খেলতে পারবে কিনা, এরকমও তো হইতে পারে। যদি ভিন্ন পিচে হয়, তখন কিন্তু ইংল্যান্ড বাজে বোলিংও করতে পারে। এখন যদি পিচ যদি ভালো হয়, তখন কিন্তু ইংল্যান্ডের জন্য আরো বেশি ভালো, কারণ কি ইংল্যান্ডের ব্যাটসম্যান কিন্তু আরো তাগড়া ব্যাটসম্যান। আপনি খেয়াল করে দেখেন জস বাটলার কালকে ফার্স্ট্রেটেড হয়ে তিনি রিভার্স সুইপ মারতে গেছেন, রিভার্স সুইপ মারতে গিয়ে তিনি এলবিডব্লিউ আউট হয়ে গেছেন। আমরা কিন্তু সচরাচর তাকে ইনিংসের শুরুতে এই ধরনের শট খেলতে দেখি না। কারণটা কি? ভাই তিনি স্পিন বল খেলতে পারতেছেন না, ব্যাটে সুন্দর মতো বল আসতে পারতেছে না, তিনি রান করতে পারতেছে না, তিনি ফার্স্ট্রেটেড হয়ে। কিন্তু অন্য প্রান্তে ফিল শট যে ধরনের একটা ইনিংস খেলছেন, তিনি যদি ওই ধরনের ইনিংস খেলতে পারেন, তাহলে কিন্তু মোটামুটি বলা যায় যে ইংল্যান্ড ভালো করতে পারবে। আপনি খেয়াল করে দেখেন ব্যাথেল বাজে শট খেলে আউট হয়ে গেছেন, নিচের দিকে স্যাম প্যারেন্ট বাজে শট খেলে আউট হয়ে গেছেন, এমনকি টম ব্যান্টন তিনি একটু আনলাকি ছিলেন, তিনি আনলাকি ভাবে রান আউটের শিকার হয়েছেন। মোটামুটি কিন্তু ব্যাটসম্যান এগুলোই বলা চলে। হ্যারি ব্রুক বাজে শট খেলে আউট হয়ে গেছেন, কিছুই করার নেই। কারণটা কি? ওই পিচে আপনি রান করাটা খুবই টাফ ব্যাপার। আপনি যে সার্ভাইভ করতে পারছেন এটাই বড় কথা। কিন্তু দিন শেষে আপনাকে এমন একটা টার্গেট মাথায় রাখতে হবে যেন যেটার উপর ভিত্তি করে আপনি জয় পেতে পারেন, সেটা পাকিস্তানের জন্য হোক। কিন্তু পাকিস্তান দলে কোন ধরনের পরিবর্তন আসতে পারে? আমরা কিন্তু প্রথম ম্যাচের পরে বলেছিলাম যে পাকিস্তান অল্পের জন্য বেঁচে গেছে নিউজিল্যান্ডের সাথে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে। যদি ওই ম্যাচে তারা খেলতো, হয়তো বা পাকিস্তান হারতে পারতো, কারণ কি কারেন্ট নিচ দিয়ে গুলি গেছে। কেন বলেছিলাম? একদিকে মাঠে বৃষ্টি পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি তখন পড়তেছে, তখন কিন্তু ভারী বৃষ্টি হয় নাই, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। পাকিস্তান টস জিতলো, এমনকি ব্যাটিং করার সিদ্ধান্ত নিল। আমি কিন্তু তীব্র নিন্দা জানিয়েছিলাম যদি ম্যাচটা ছোট পরিসরে হইতো, ডাকওয়ার্থ লুইস যদি চলে আসতো, তখন কিন্তু নিউজিল্যান্ডের ফেভারে ম্যাচটা চলে যেত। 20 ওভার ধরেন পাকিস্তান আগে ব্যাটিং করলো, এরপরে যদি 10 ওভারে যদি তাদেরকে টার্গেট হয়তো, অবশ্যই কিন্তু টার্গেটটা ছোট হয়ে আসতো, কিন্তু উইকেট কিন্তু 10টি থাকতো, তখন কিন্তু নিউজিল্যান্ড কিন্তু পিটাই চিটাই নিয়ে যেত। এই ধরনের ভুল যদি তারা করে, এমনকি গত ম্যাচও কিন্তু আমরা দেখতে পাইছি নাসিম শাহকে দলে ঢোকানো হয় নাই, শুধুমাত্র সালমান মির্জা একজন প্রিমিয়াম পেস বোলার, এমনকি আব্দুল আহমদ দলের বাইরে বসে আছেন। যদি এই ধরনের পিচে ধরেন যে মাঠে খেলা হচ্ছে, এই মাঠে কিন্তু বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু সকল পিচগুলো কিন্তু একটু ডাম্প থাকবে। যদি আজকে কালকে মাঝখানে যদি ভারী কোনো মানে কড়া রোদ্র যদি না ওঠে, তাহলে কিন্তু আপনি ধরে রাখতে পারেন মোটামুটি একদিনের মাঝখানে পিচটাতে রাতারাতি কোনো বড় ধরনের কোনো পার্থক্য আসবে না। আপনি ডান পাশে পিছিয়ে খেলেন, মাঝখানে সেন্টার পিছিয়ে খেলেন, বা আরেকটা পিছিয়ে খেলেন, সুতরাং আপনি বুঝতেই পারতেছেন এই পিচ থেকে কিন্তু টার্ন আসবে। এখন টার্ন পাওয়ার জন্য যদি আপনি সাদাব খান, নওয়াজ দুজনকে খেলান, এমনকি আবরার আহমেদকে আপনি বাইরে বসায় রাখেন, এমনকি দলের মাঝখানে যদি প্রিমিয়াম বলার হিসেবে শুধুমাত্র নতুন একটা ছেলে সালমান মির্জাকেই খেলান, সেই সাথে যদি আপনি নাসিম শাহকে বেঞ্চে বসা রাখেন, তাহলে কিন্তু হচ্ছে না। এখন আজকের ম্যাচে কিন্তু তুরুপে তাস হইতে পারেন বাবর আজম, এটা কিন্তু মাথায় রাখতে হবে ভাই। এই ধরনের খেলার জন্য বা এই ধরনের পিচের জন্য কিন্তু তাকে খুবই প্রয়োজন। কিন্তু তাকে কিন্তু আপনি 5 নম্বরে নামালে হবে না, 4 নম্বরে নামালে হবে না, তাকে অবশ্যই আপনাকে 1 ডাউনে নামাতে হবে। খেয়াল করে দেখবেন, আপনি যদি সাইম আইয়ুবকে অবশ্যই ওপেনিং করাতে চান, আপনি করান। ফারহান
দুর্দান্ত ছন্দে আছেন। এবার টি-20 বিশ্বকাপে সবচেয়ে ভালো ফর্মে তিনি আছেন, যেহেতু তিনি টপ স্কোরার নিঃসন্দেহে বলতে পারেন। এমনকি তার একটা 100 রয়েছে। ফারহান যদি ব্যাটিং করে, তার সাথে যদি সাইম আইয়ুব করে, কোনো সমস্যা নেই। 3 নম্বর আপনি বাবর আজমকে দেন। কারণটা কি? আপনি নিজেরাই বলতেছেন প্রেস ব্রিফিংয়ে আইসা 12 ওভারের পরে বাবর আজমকে নামানো যাচ্ছে না। কারণটা কি? বাবর আজম ওই ধরনের 4 ছক্কা মারতে পারে না। তাইলে তাকে আপনি উপরে ব্যাটিং করান। যদি উপরে আপনি না করান, 12 পর করাতে চাচ্ছেন না, তাহলে তো তাকে নেওয়ার কোনো মানে নাই। আমার কথা হচ্ছে এটা, যদি আপনি তাকে 3 নম্বর পজিশনটা না দিতে পারেন, পাকিস্তান যদি না দিতে চায়, তাইলে তাকে ড্রপ করানো উচিত। ফাকার জামানকে কিন্তু আমরা গত ম্যাচে দেখেছিলাম, তাকে কিন্তু দলে ইনক্লুড করা হয়েছিল। এখন ফাকার জামানকে যেহেতু নেওয়া হয়েছে, তাহলে ফাকার জামানকে অবশ্যই 4 নম্বরে ব্যাটিং করতে হবে, কিন্তু সালমান আগাকে 5-এ যেতে হবে, 6 নম্বরে উসমান তারিক মোটামুটি কিন্তু ব্যাটিং হয়ে গেছে। এখন 7 নম্বরে শাদাব খান, নাইলে নওয়াজ। আমি কিন্তু নওয়াজের সাথে যেতে চাই, কারণ কি শাদাব খান এই ধরনের পিচে এতটা বেশি হ্যান্ডি হবে না। এখন নওয়াজকে যদি নেন, 8 নম্বরে যদি আপনি ফাইম আশরাফকে নেন, ফাইম আশরাফকে নেওয়া উচিত কিনা সেটা কিন্তু আমি কিন্তু এখনো সন্দেহ, কারণ কি তার কোনো বল কিন্তু আমি এখনো দেখতে পাইনি। এখন ফাইম আশরাফকে যদি নেন, ফাইম আশরাফ কোন ধরনের বোলিং করতে পারবেন? তিনি যদি বোলিংই না করেন, আবার যদি ব্যাটিংও না করেন, একটা ম্যাচে তিনি কালো বলে ব্যাটিং করছেন ওই 1980 সালে, ওইটার প্রেক্ষিতে যদি পাকিস্তান এখনো তাকে খেলায়, তাহলে হচ্ছে না ভাই। আপনি ভারতের অবস্থা দেখেন, ভারতের অবস্থা দেখেন, তারা ওই যে কবে না কবে তারা ভালো খেলেছিল, তিলক বর্মা সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে তিনি একটা ভালো ম্যাচ খেলেছিলেন, ওইটার প্রেক্ষিতে কিন্তু তিনি গতকালকেও তিনি খেলছেন। তারা 4টা ম্যাচে ফ্লপ। অভিষেক শর্মা 3টা ম্যাচে শূন্য করার পরে তাকে আবার ব্যাক করা হয়েছে, ফ্লপ। এর পরিপ্রেক্ষিতে কি হলো? তারা সাউথ আফ্রিকার সাথে এমন বাজেভাবে হারছে, সেটা লজ্জাজনক হার। এখন এটা থেকে যদি পাকিস্তান বেরোতে চায়, তাহলে তাদের কি করা উচিত? ফাইম আশরাফের জায়গায় আমি বলবো যে প্রপার বলারকে খেলান। 8 নম্বরে আপনি নাসিম শাহকে খেলান, তারপরে আপনি সালমান মির্জা, আবরার আহমেদ, এমনকি উসমান তারিক কিন্তু অবশ্যই এক্স ফ্যাক্টর হতে পারবেন। কিন্তু আমি বুঝি না আপনারা কেন তাকে এতটা হোল্ড করে রাখেন, 10 ওভার পরে কেন আনেন? তাকে পাওয়ার প্লেতে একটা ওভার দেন, এরপর থেকে আপনি কন্টিনিউ বল করে যান। তাহলে তো ভাই বিপক্ষ দল তো প্রেসারে পড়ে যায়। পার্ট টাইম বলারকে দিয়ে কেন আপনারা বেশি কিছু করতে দেন? হ্যাঁ, তবে এই বছর যে পার্ট টাইম বলাররা বেশি ভালো করতে পারতেছে, সেটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। গতকালের ম্যাচে শ্রীলঙ্কার সাথে উইল জ্যাকস যে ধরনের বোলিং করতে পারছেন, পাকিস্তানকে কিন্তু এখনই সাবধান হতে হবে যে তার বল কিভাবে খেলতে হবে। হয়তোবা আপনি বলতে পারেন যে উইল জ্যাকস কোনো বলার হলো, পার্ট টাইম বলার, তাকে আমরা দেখে নিব, কিন্তু দেখে নিতে পারে নাই কিন্তু শ্রীলঙ্কা। এমনকি এডেন মার্করাম পার্ট টাইম বলার, খেয়াল করে দেখবেন ঈশান কিষান যে একটা বাজি শট খেলে আউট হয়েছে। সুতরাং এমনকি সালমান আগার বলেও কিন্তু অভিষেক শর্মা বোল্ড আউট হয়ে গেছেন। তার মানে কি এই বছর কিন্তু পার্ট টাইম বলারদের একটু স্বর্ণযুগ চলতেছে। এই বছর পিচগুলো আইসিসি এমনভাবে বানাইছে যে ব্যাটসম্যানদের জন্য কিন্তু একটু হলেও কিন্তু তারা কিন্তু চিন্তা করছে, কারণটা কি এত সহজে কিন্তু রান করা যাচ্ছে না। এখন ইংল্যান্ড দল মোটামুটি সেটেল আছে, আমার মনে হচ্ছে না তারা কোনো ধরনের পরিবর্তন করবে। শ্রীলঙ্কার সাথে তারা যে একটা দল নিয়ে নামছিল, 100% এই একই দল নিয়ে নামবে। মোটামুটি তাদের দল কিন্তু ব্যালেন্স। আপনি খেয়াল করে দেখবেন, জিবি ওভারটন বোলিং করতে পারতেছেন, স্যাম কার্ন বোলিং করতে পারতেছেন, এমনকি জফরা আর্চার প্রিমিয়াম পেস বলার হিসেবে কিন্তু 3 জন আছেন। সেই সাথে আপনাকে সঙ্গে দেওয়ার জন্য উইল জ্যাকস রয়েছেন, আদিল রশিদ রয়েছেন, এমনকি লিয়াম লসন রয়েছেন। 6 জন বলার যদি হয়ে যায়, তাহলে কিন্তু মোটামুটি আপনি ফিক্স রাখতে পারতেছেন যে আপনার এতটা চিন্তা নাই। সুতরাং বুঝতেই পারতেছেন, এখন দেখা যাচ্ছে যারা আগে ভালো ব্যাটিং করতে পারবে, আগে হোক পরে হোক, আপনাকে ভালো ব্যাটিং করতে হবে। এখন বাবর আজম কিন্তু আজকের ম্যাচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম, সে সাথে ফাকার জামান কিন্তু আগে থেকে ভাই অনেক হাইপের প্লেয়ার। এখন তিনি যদি বড় মঞ্চে এমন কিছু করে দিতে পারে যার জন্য পাকিস্তান পরের স্টেপে চলে যেতে পারে, সেটা কিন্তু পাকিস্তানের জন্য ভালো হতে পারে। এবং দেখা যাক আজকে তার কোন ধরনের খেলা খেলতে পারে। তবে সবার নজর থাকবে বাবর আজমের দিকে। নিচের দিকে যদি শাহিন শাহ আফ্রিদিকে খেলানো হয়, যদি শাহিন শাহ আফ্রিদিকে আজকে কোনো কারণে দলে ঢোকানো হয়, তাহলে তিনি কোন ধরনের বোলিং করতে পারবেন, সবার নজর কিন্তু তাদের দিকে থাকবে। এমনকি পাকিস্তান যেন পরের ধাপে চাইতে পারে, সবাই কিন্তু এটাই চায়। কারণ কি পাকিস্তান যদি এত তাড়াতাড়ি টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে যায়, এমনকি ভারত যদি ছিটকে পড়ে যায়, তখন কিন্তু টি-20 বিশ্বকাপের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং বুঝতেই পারতেছেন, আমাদের শুভকামনা থাকবে পাকিস্তানের জন্য, আমাদের শুভকামনা থাকবে ইন্ডিয়ার জন্য, যেন তারা কোনোভাবে পরের স্টেজ যেতে পারে। আদারওয়াইজ টি-20 বিশ্বকাপের স্বপ্ন কিন্তু তাদেরকে এখানেই ছেড়ে দিতে হবে। প্লাস টি-20 বিশ্বকাপ দেখতেও কিন্তু আর সুন্দর লাগবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। নতুন কোনো গল্পটা খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।